আজকের গল্প সেদিনের রাত। বিয়ে হয়েছে প্রায় 1 বছর 3 মাস হয়েছে। আমার স্বামী বিনীতকে অফিসের কাজের জন্য মাসের 15 দিন বাইরেই থাকতে হয়। আবার এমনও হয় বিনীত আসতেই পারল না বাড়িতে। তখন আমি শনিবারে বিনীতের কাছে চলে যাই, আবার রবিবারে ফিরে আসি, যেহেতু আমারও অফিস থাকে। আর তাছাড়া শ্বশুরমশাই শাশুড়ি মা আছেন, তাই ওনাদের একা রাখাও ঠিক নয়। আর আমার বাপের বাড়িতে বাবা মা দাদা আর দিদি আছে। দাদাকেও মাঝে মধ্যেই অফিসের ট্যুরে যেতে হয় 1-2 মাসের জন্যে। দাদা যখন থাকে না তখন আমাকেও বাপের বাড়িতে ওদের দেখাশোনার জন্য প্রায়ই যেতে হয়। তাই আপাতত দুটো বাড়ি আমার দায়িত্বে। এবার ফেরা যাক আসল ঘটনায়। সেদিন শ্বশুর মশাই আর শাশুড়ি মা গেছেন এক আত্মীয়ের বাড়ি সল্ট লেকে। আত্মীয় বলতে বাবার পিস্তত ভাইয়ের নাতনির অন্নপ্রাশনে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মামাতো বোনের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার আর বিনীতের নিমন্ত্রণ ছিল। কিন্তু ও আসতে না পারার জন্য আমি একাই যাব ঠিক করলাম। ভেবেছিলাম অফিস থেকে একেবারেই মায়ের কাছে চলে যাব, তারপর সেখান থেকে সবাই মিলে বোনের অনুষ্ঠানে যোগ দেব। কিন্তু সকালে তাড়াহুড়োয় অনুষ্ঠানে পরার জামাকাপড়ের ব্যাগটা বাড়িতেই ফেলে এসেছি। তাই একবার বাড়ি গিয়ে ব্যাগ নিয়ে ও বাড়ি যাব ঠিক করলাম। সেই মতোই করলাম। অফিস থেকে যখন বাড়িতে এসে পৌঁছালাম তখন আমার এনার্জি লস। আর ইচ্ছে করছে না আবার ওই কোলাহলে গা ভাসাতে। আমি এমনিতেই ভীতু মানুষ, তার উপর গোটা বাড়িতে কেউ নেই। তাই যতই কষ্ট হোক আমাকে আজকে যে করেই হোক বাপের বাড়িতে যেতেই হবে। কিন্তু সকাল থেকে সংসার আর অফিসের খাটাখাটুনির জেরে নরম সোফায় গা এলিয়ে একটু বসতেই কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। দুপুরে একটা মিটিং ছিল, তাই ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বাড়ি থেকে কয়েকবার ফোন আসার পরেও আমি শুনতে পাইনি। যখন আমার ঘুম ভাঙল তখন রাত 2টো। চারিদিকে সাইলেন্ট, শুধু ঘরের টিউবলাইটের আলো যেন অন্ধকারকে গিলে চারিদিকে আলো করতে ব্যস্ত। আলোটাকেও যেন ভয়ঙ্কর রকমের থমথমে লাগছে। ঘুম ভাঙার খানিকক্ষণ পর একটু ঘোর কাটতে আমি বুঝতে পারলাম সব কিছু। এত রাতে বাড়ি থেকে বেরোনোটাও যে খুব বুদ্ধিমানের কাজ হবে তা তো একেবারেই নয়। তাই চুপচাপ ঘুমিয়ে পড়াটাই ঠিক মনে হলো। কিন্তু মনে পড়লো বাপের বাড়িতে কোনো খবর দেওয়া হয়নি, ওরা তো সবাই এতক্ষণে চিন্তা করতে শুরু করে দিয়েছে। তাই ভাবলাম একটা ফোন করে দিই। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম ফোনের কল লিস্ট বের করতে গিয়ে। মাকে ফোন করার আগেই দেখি মায়ের ফোন রিসিভ করা হয়েছে। ভাবলাম হয়তো মনের ভুলে নিজেই ধরেছি, কিন্তু আমি তো ছিলাম সোফায় আর ফোন তো ছিল সেন্টার টেবিলে। তাহলে এরকম হওয়ার তো কথা নয়। এবার খেলাম দ্বিতীয় ঝটকা। কল লিস্টের ডিউরেশন দেখতে গিয়ে দেখি মায়ের সাথে 1 মিনিট কথা বলা হয়েছে। তাহলে কি আমি ঘুমের ঘোরে ফোন ধরেছি? হতে পারে, যা বিটকেল ঘুম আমার। তাও ভাবছি একবার ফোন করব কিনা এত রাতে। তখন দেখছি ঘড়ির কাঁটা 2:10 পেরোচ্ছে। এত রাতে ফোন করা ঠিক হবে কি না ভাবতে ভাবতে ফোনের অন্যান্য কল লিস্ট চেক করতে গিয়ে দেখি সবার শাশুড়ি মা, শ্বশুরমশাই, বিনীতের কাছে আমার ফোন থেকে ফোন গেছে। আর কম করে বেশি 8 থেকে 10 মিনিট কথা হয়েছে। এবার কেমন একটু ভয় ভয় লাগতে শুরু করলো। যদি ঘুমের ঘোরেও করি তাতেও এতগুলো মানুষকে ফোন করা, সাথে এতটা সময় কথা বলা খুব একটা সহজ ব্যাপার নয়। এবার আমার হয়েছে জলে কুমির ডাঙায় বাঘের ভয়ের মতো। এত রাতে বাইরে বেরোনো একদমই ঠিক হবে না। আবার বাড়িতেও ভীষণ ভয় লাগছে। আমার মতো ভীতু মানুষের একটু কিছু হলেই গায়ে কাঁটা দেয়। আর সেখানে এত আশ্চর্যের পর আশ্চর্য। যাই হোক, থাকতে যখন হবেই তখন ভয় পেয়ে তো আর থাকতে পারবো না। তাই মনটা অন্যদিকে ঘোরাতে জলের বোতল থেকে জল খেলাম। আর ফ্রিজ খুলে সকালের টিফিন নিয়ে যাওয়ার জন্য যে ফুলকপির ডালনার পরোটা করা হয়েছিল সেটা বার করে মাইক্রোওভেনে গরম করতে দিয়ে ঘরে শাড়ি চেঞ্জের জন্য গেলাম। চেঞ্জ করার পর একবার মনে হলো বাবা মায়ের ঘরটা ঢুকে দেখে আসি। দেখি গোটা ঘর পুরো লণ্ডভণ্ড। আলমারির মায়ের শাড়িগুলো বিছানার ওপর অগোছলো হয়ে পড়ে আছে। কিন্তু আমার পরিষ্কার মনে আছে সকালে আমি বিছানা পরিষ্কার করেছিলাম। আর পদ্মদি সব ঘর পরিষ্কার করে যাবার পরেই আমি অফিসে বেরিয়েছিলাম।
এবার আমার মনে হলো ঘরে কেউ থাকবে না, এই কথাটা জানতে পেরেই ঘরে হয়তো কেউ ঢুকেছে। এবার তো আরও ভয় করছে, ভূতের ভয়ে তাও হয়তো রাতটুকু নমনম করে বেঁচে থাকবো, কিন্তু মানুষ হলে এই মুহূর্তে জীবনে বেঁচে থাকলেও সে যে মৃত্যুর সমান হবে তার কোনো সংশয় নেই। কিন্তু আমি তো রীতিমতো চাবিতালা খুলেই ঘরে ঢুকেছি, আর বাড়তি আর একটা চাবি আছে, সেটা তো মায়ের কাছে। আমাদের বাড়িতে কোনো পেছনের দরজাও নেই, এমনকি জানলার গ্রিলে আমার শ্বশুরমশাই এমন ঠাসা বুনটের জাল দিয়েছেন, তাতে মশা মারছিলেও ঢুকতে যে বিশেষ বেগ পেতে হয় সে কথা ঘরে মশার উপদ্রব কম দেখেই বোঝা যায়। তাহলে এটা কি করে হতে পারে? এতক্ষণে আমার মনে পড়ল যে খাবারটা তো মাইক্রোওভেনে আছে, কিন্তু কই, আওয়াজ হলো না তো টাইম শেষে। হয়তো এদিকে ভাবতে ভাবতে খেয়াল নেই, তা কিচেনে গিয়ে দেখি সুইচ অফ। এটা কি করে সম্ভব? আমি তো সুইচ অন করেছি, তাহলে মনে হয় আমি চালাতেই ভুলে গেছি, যা খাবারটাই গরম হলো না। কিন্তু মাইক্রোওভেনের ডোরটা খুলতেই খাবারে হাত দিয়ে দেখলাম না, খাবার তো দিব্যি গরম। আমার রীতিমতো গোটা গা ঘামছে, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি এত ভয় পেয়ে গেছি যে ডাইনিং টেবিলে গিয়ে যে জল খাবো সেই শক্তিটুকু আমার নেই। কোনো রকমে কাঁপতে কাঁপতে ডাইনিং হলে গিয়ে ফোনটা হাতে নিয়ে আমার স্বামীর নাম্বারটা ডায়াল করতে গিয়ে দেখি নো সিগন্যাল। এবার আমি কি করি, কাকে বলি? সত্যিই কি কাল সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো? এমন সময় নিচের থেকে মনে হলো কেউ জোরে ক্লাসিক্যাল গান চালিয়েছে, এত জোরে বাজছে যে সমস্ত বাড়িটা গম গম করছে। মনে মনে ভাবছি, সকালে আজ কার মুখ দেখে উঠেছিলাম যে জীবন আর মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে আমাকে। যাই হোক, খুব ধীর পায়ে সিঁড়ির কাছ থেকে বড় একটা লাঠি জোগাড় করে আস্তে আস্তে নিচে নামলাম, ঘরের দিকে এগোলাম। দরজাটা হালকা ভেজানো ছিল, আস্তে করে ঠেলতেই ক্যাঁক করে খুলে গেল। তারপর যা দেখলাম তা আমি আমার এ জন্মে তো নয়, আগেও কোনো জন্মে দেখেছি কিনা সন্দেহ আছে। হাতের লাঠির যে কোনো প্রয়োজন নেই সে কথা বুঝতে আমার আর দেরি লাগেনি, কারণ তখন এমনই অবস্থা যে লাঠিটা অনেক দূর, কপালের চুলগুলো পর্যন্ত নিজের জায়গা থেকে সরানোর অবস্থা নেই। তারপর যা দেখলাম তা হলো, ঘরের খাটের ওপর একটা 16-17 বছরের কাছাকাছি ছেলের আকারের কোনো একটা কালো ধোঁয়াশা কুণ্ডলী মতো শুয়ে আছে। আর এই ভাঙা পোড়া রেকর্ডটা চলছেই বা কী করে? আমার বর তো বলেছিল এই রেকর্ডগুলো বহু বছর আগে শর্ট সার্কিটে জ্বলে নষ্ট হয়ে গেছে। আর তাছাড়া এটা তো ছিল স্টোর রুমে, এখানে এলোই বা কী করে? বিনীত আর সুমিত দুই ভাই। বিনীত পড়াশোনার সাথে খেলাধুলা খুব ভালোবাসতো, আর ওর দাদা সুমিত গান বাজনা ভীষণ পছন্দ করত। শাশুড়ি মায়ের কাছে শুনেছি মাধ্যমিক পরীক্ষার আগের দিনেও নাকি পাড়ার ফাংশনে গান শুনতে গিয়েছিলেন। তো একবার দোলের ঠিক দুদিন আগে আগে মা বাবা বিনীতকে নিয়ে বাজার করতে বাইরে গিয়েছিল। বিনীতের দাদা সুমিত বাড়িতে একা ছিল। কানে হেডফোন লাগিয়ে জোর কদমে স্পিকারে গান শুনতে শুনতে হঠাৎই শর্ট সার্কিটের জন্য কারেন্টের শক খেয়ে এবং শেষে স্পিকারটা বাস্ট করে ও মারা যায়। তারপর সবাই আস্তে আস্তে সময়ের নিয়ম চক্রে এগিয়ে গেছে, কিন্তু মা দাদার সমস্ত জিনিস সুন্দর করে স্টোর রুমে সরিয়ে রেখেছিলেন। তার মানে চোখের সামনে যে আছে সে কি এই বাড়িরই ছেলে সুমিত? আমার যতটা ভয় লাগছিল তার চেয়ে বেশি কষ্ট মায়া হতে লাগলো। কি অদ্ভুত আমাদের জীবন, যে বাড়িটাকে আমরা এত ভালোবাসি, যে জিনিসগুলো আমরা খুব ভালোবাসি, মৃত্যুর সাথে সাথে তার সমস্ত মায়া আমাদের ত্যাগ করে চলে যেতে হয়। আর যদি কোনো মায়া ত্যাগ করতে না পারি, তাহলে পরিস্থিতি নানান রকমভাবে নানা অছিলায় জোর করে সেই মায়া ছিন্ন করাবেই। তারপর ধীরে ধীরে আমার হাত পাগুলো একটু সাবলীল হলো। আমি লাঠিটা ফেলে খুব সন্তর্পণে বিছানার দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে কালো ছায়াটা বিছানা থেকে উঠে বসলো। গোটা ঘর পিন ড্রপ সাইলেন্স। খানিক বাদে খুব ফ্যাঁসফ্যাঁসে গলায়ও বলে উঠল, তুমি ঘুমোচ্ছিলে, তাই আমি সবার ফোন ধরেছি। আসলে বহুদিন সবার সাথে কথা বলিনি তো। ছোটোবেলায় মা যখন দুপুরে ঘুমাতো, আমি এরকমই চুপচাপ মায়ের পাশ থেকে উঠে বন্ধুদের সাথে কথা বলতাম। তোমার জন্য আজ বহুদিন পর বিনুর গলা, এমনকি মায়ের সাথেও কথা হলো। তোমাকে ভয় দেখাতে চাইনি, কিন্তু আজ আমার এই জীবনের শেষ দিন। বহুদিন ধরে আমার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি শরীর পাচ্ছি না যাতে আমি প্রবেশ করতে পারি, আর বাড়িতে সবসময় মা থাকায়
আমি কোনোদিন আমার পছন্দের গানটাও চালাতে পারছিলাম না। তাই আজ শেষবারের মতো একবার গান শুনতে এলাম। এতক্ষণে আমি বলে উঠলাম, শেষবারের মতো কেন? আর কোনো উত্তর নেই, শুধু শুনতে পেলাম হাওয়াটা মিলিয়ে যেতে যেতে বলছে, আমি আমার ফেরার শরীর পেয়ে গেছি। সকালবেলায় যখন চোখ খুললাম তখন দেখি আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাবা, মা, দাদা, দিদি, এমনকি বিনীতও সামনে দাঁড়িয়ে আছে। সবার মুখে ভয়ের, চিন্তার ছাপ স্পষ্ট। শাশুড়ি মাকে দেখে আমার খুব কষ্ট হলো। আমি উঠতেই সবাই আমার কি কষ্ট হচ্ছে জানতে চাইছে। শুধু নার্স সবাইকে বলছে ওনাকে এত কথা বলাবেন না, মা ও বেবির এখন রেস্টের খুব দরকার, এতে দুজনেরই ভালো হবে। আমি বলে উঠলাম, মা? বিনীত বলল, হ্যাঁ তুমি মা আর আমি বাবা হতে চলেছি। কিন্তু তুমি স্টোর রুমে কী করছিলে? আর মাথা ঘুরে পড়ে মাথাটা কাটলেই বা কী করে? তখন নিজের মাথায় হাত দিয়ে দেখলাম সত্যিই তো মাথায় ব্যান্ডেজ। তার মানে সব কি সত্যি? তাহলে কি সত্যিই সুমিত দাদাভাই তার ফিরে আসার শরীর পেয়ে গেছে আমার সন্তানের মাধ্যমে? গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।